সরি, আমি 2টা মিনিট। ওয়ালা- ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার এই 2টা মিনিট একটা বাচ্চারে খাওয়াই নিলাম। মানে ওর আম্মু গেছে বড় ছেলেটাকে আনতে, আপনাদের ক্লাস নেবো, এর ফাঁকে ও বলছে খাবে। এই 2 মিনিট একটু খাওয়াই নিলাম আর কি, আপনাদের কষ্ট হলো, সরি। তো আমি ক্লাস শুরু করছি, প্রথমে একটু তিলাওয়াত দিয়ে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. আজকে 52 নম্বর স্ট্যান্ডার্ড, 51। মনে হয় না। না, আমি তো স্যার আমি কি বললাম মিউট আমি তো। ছিলাম? হুম। মিট হয়ে গেছে। আবার ছি, শুরু ছি, ছি। থেকে আবার ধুইতে হবে আর কি কাপড়। কাপড় আপনারা মনে তুলতে। হয় কিছুই শোনেন না এতক্ষণ, তাই না? হ্যাঁ, না না, মিট ছিল। ছি, ছি, ছি। আচ্ছা, এই স্ট্যান্ডার্ডে বেসিকলি আলোচনা করা হবে বাই সেলের ক্ষেত্রে পুনর্বিবেচনা করা বা যাচাই বাছাই করার মতো সুযোগ ক্রেতা অথবা বিক্রেতা দুইজনের জন্য হতে পারে, একজনের জন্য হতে পারে। তাহলে অপশন টু রিকনসিডার মানে হচ্ছে পুনর্বিবেচনা করার অধিকার। যে আমি কোনো একটা সময় নিলাম যে আমি 3 দিনের মধ্যে জানাবো তোমাকে আমি তোমার মাল কাছ থেকে মালটা কিনবো কিনা। অথবা 2 নম্বরে বলছে, দেখেন ইদারার অপশন খিয়ারে তাইন, একাধিক আইটেম আছে নেয়ার মতো, এখান থেকে একটা আইটেম নেবে, কিন্তু এখন সিদ্ধান্ত নিতে পারছে না যে কোনটা নেবে। বিক্রেতাকে ক্রেতা বলল, ভাই আমাকে 3 দিন সময় দাও, 3 দিনের মধ্যে জানাবো যে আমি কোন মালটা তোমার কাছ থেকে নেব। তারপরে 3 নাম্বার দেখেন অপশন টু রিভোক ডিউ টু নন পেমেন্ট, যে পেমেন্ট সময় মতো না দেওয়ার কারণে চুক্তি বাতিল করার অধিকার ক্রেতার দিক থেকেও হতে পারে, বিক্রেতার দিক থেকে। বিক্রেতা বলতে পারে তুমি 3 দিনের মধ্যে পূর্ণাঙ্গ পেমেন্ট না দিলে তোমার সাথে চুক্তি বাতিল। ক্রেতাও বলতে পারে আমি যদি কোনো 3 দিনের মধ্যে পেমেন্ট দিতে না পারি তাহলে মনে করবেন যে আপনার সাথে আমার চুক্তি বাতিল। এই 3 ধরনের অপশন নিয়ে এখানে মূলত আলোচনা করা হবে। ঠিক আছে, এরপরে আমরা সরাসরি চলে যাচ্ছি টেক্সটে। 2 নাম্বার কুলিং অফ অপশন। কুলিং অফ অপশনটাকে কি বলে আরবিতে? খেয়ারে শর্ত। আরবি শর্ত বাংলাও, বাংলাতেও শর্ত বলে, আরবিতেও শর্ত বলে। এখন এই শর্তটা কি জিনিস? 2-1 ডেফিনিশন অফ কুলিং অফ অপশন। খেয়ারে শর্তটা কি জিনিস যার কারণে এই অধিকারটা পাবে? কুলিং অফ অপশন গিভ অন অর বোথ অফ দ্য পার্টিস। কুলিং অফ অপশন বলা হয় এক পক্ষকে অথবা দুই পক্ষকেই সুযোগ দেয়া, অর এ থার্ড পার্টি অথবা তৃতীয় কোনো পক্ষকে সুযোগ দেয়া, দ্য রাইট ইদার টু কন্টিনিউ উইথ দ্য কন্ট্রাক্ট, যে সে চাইলে এই যে ক্রয় বিক্রয় চুক্তি প্রাথমিকভাবে করেছে এটা কন্টিনিউ করতে পারে, বহাল রাখতে পারে, অর টু রিভোক ইট উইদিন এ স্টিপুলেটেড পিরিয়ড অফ টাইম, অথবা বলতে পারে আমি 3 দিনের মধ্যে সুনির্দিষ্ট সময়ের মধ্যে চাইলে আমি এই চুক্তি বাতিলও করতে পারবো। বিষয়টা এরকম, আমি তোমার কাছ থেকে ফ্রিজটা নিলাম, কিন্তু আমার জন্য খেয়ার থাকবে। খেয়ার মানে এই অধিকার থাকবে 3 দিনের মধ্যে চাইলে আমি মাল ফেরত দিতে পারবো, চাইলে আমি চুক্তিকে কন্টিনিউ করতে পারবো।
আবার বিক্রেতাও বলতে পারে যে আমার জন্য 3 দিনের সুযোগ থাকবে, আমি তোমাকে আপাতত বেচলাম ঠিক আছে, কিন্তু 3 দিন আমার এই অধিকার থাকবে, আমি চাইলে 3 দিনের মধ্যে চুক্তি বাতিলও করতে পারি অথবা তোমার সাথে বহালও রাখতে পারি। ঠিক আছে, ইট ইজ এফেক্টেড বাই এনি ফ্রেজ ইন্ডিকেটেড দ্যাট ইট ইজ নন বাইন্ডিং অ্যান্ড রিভোকেবল ডিউরিং দ্য পিরিয়ড অফ অপশন। এটা যে কোনো সময় কার্য, মনে করেন 3 দিনের সময় নিয়েছে, এই 3 দিনের মধ্যে যে কোনো সময় চুক্তি বহাল রাখার ঘোষণাও দিতে পারে, বাতিল করার ঘোষণাও দিতে পারে। বলতে পারে প্রথম দিনে এসে বলতে পারে ভাই আমি মালটা নেব না, অথবা বলতে পারে আমি নেব। আবার তৃতীয় দিন গিয়ে লাস্ট টাইমেও বলতে পারে আমি নেব অথবা নেব না। এটা হচ্ছে নন বাইন্ডিং একটা ইস্যু, এই 3 দিনের মধ্যে যে কোনো সময় সে জানাতে পারে। তাহলে কুলিং অফ অপশনটা বুঝলাম যে এটাকে আরবিতে খেয়ারে শর্ত বলে। ক্রেতা অথবা বিক্রেতা কিংবা থার্ড পার্টির জন্য, এই দুইজনের কেউ যদি অথরাইজেশন করে থার্ড পার্টিকে, তাহলে এই পক্ষগুলোর সুনির্দিষ্ট সময়ের জন্য চুক্তি বহাল রাখা অথবা বাতিল করার অধিকার সংরক্ষিত হয় সুনির্দিষ্ট সময় পর্যন্ত। এটাকেই কুলিং অফ অপশন খেয়ারে শর্ত বলে। টু টু কন্ডিশন অফ ভ্যালিডিটি, খেয়ারে শর্ট বৈধ হওয়ার জন্য কিছু শর্ত আছে। কুলিং অফ অপশন আর সাবজেক্ট টু দ্য ফলোইং কন্ডিশন, খেয়ারে শর্ট বৈধ হওয়ার জন্য নিচের শর্তগুলো মেনে চলতে হবে। 2 to 1। আচ্ছা, দেখেন, the option must be stipulated in the contract unless it is implied by a pre-existing custom। আচ্ছা, এখানে কি বলছে? অপশন মাস্ট বি স্টিপুলেটেড ইন দা কন্ট্রাক্ট। এই যে খেয়ারের শর্তের এই অধিকারটা দুই পক্ষের অথবা কোনো এক পক্ষের জন্য যে থাকবে, এই কথাটা চুক্তিতে উল্লেখ করতে হবে। দা অপশন মাস্ট বি স্টিপুলেটেড, চুক্তিতে শর্ত ইন দা কন্ট্রাক্ট, শর্ত আকারে উল্লেখ করতে হবে। আনলেস ইট ইজ ইমপ্লাইড বাই এ প্রি এক্সিস্টিং কাস্টম, তবে যদি পূর্ব কোনো রীতি প্রচলনের কারণে হয়ে থাকে তাহলে সেটা ভিন্ন কথা। অর দ্য পার্টিজ এগ্রি টু সাবসিকুয়েন্টলি ইনক্লুড ইন দ্য কন্ট্রাক্ট, অথবা চুক্তিতে ছিল না, পরবর্তীতে দুই পক্ষ চুক্তিতে সংযোজন করতে চাইলে সেটা ভিন্ন কথা। যদি কাস্টমস না থাকে অথবা পরবর্তীতে একমত না হয়, তাহলে অবশ্যই সেটা চুক্তিতে উল্লেখ করা থাকতে হবে। 2 to 2, the option must have a stipulated time limit। শেয়ারের শর্তের জন্য অবশ্যই ব্যথা পাবা তো, শেয়ারের শর্তের জন্য অবশ্যই সুনির্দিষ্ট মেয়াদ উল্লেখ করতে হবে। The option is not valid if a time limit is not stipulated or if it is unspecified। যদি চুক্তিতে সময়ের উল্লেখ না থাকে, আনলিমিটেড সময়ের জন্য এটা বৈধ হবে না। ঠিক আছে, such as a stipulation to refer to an expert without starting a time limit। যেমন আনস্পেসিফাইড এর একটা এক্সাম্পল দিচ্ছে যে চুক্তিতে খেয়ারে শর্তের এই অধিকার দেয়া, কোন একজন পক্ষকে বলল যে আমি একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে তারপরে আমি সিদ্ধান্ত জানাবো। অভিজ্ঞ মানুষের পরামর্শটা কয়দিনের মধ্যে নেবে এই কথা উল্লেখ করলো না, তাহলে এই চুক্তি বাতিল, অর্থাৎ এই ক্ষেত্রে খেয়ার পাবে না। অর ইফ দ্য টাইম লিমিট ইজ ইনডিটারমাইন, অথবা টাইম একেবারে অনির্দিষ্ট কালের জন্য বলবো, তাহলে সেই ক্ষেত্রেও খেয়ারে শর্ট অথবা কুলিং অফ অপশন পাবে না। such as stipulating that the option will end, যে এরকম শর্ত করা হলো যে কুলিং অফ অপশন ভ্যালু, যেমন মনে করেন অমুক শেয়ারের মূল্য 100 টাকা থেকে 150 টাকা না হওয়া পর্যন্ত আমার এই অধিকার থাকবে, এইরকম করে আনস্পেসিফাইড করলেও এই ক্ষেত্রে কুলিং অফ অপশন বৈধ হবে না। দিস ইজ নো মিনিমাম ম্যাক্সিমাম টাইম লিমিট customarily acceptable in relation to the subject matter of the contract। কুলিং অফ অপশনের মিনিমাম অথবা ম্যাক্সিমাম কোনো টাইম লিমিট নাই, তবে
কোথাও যদি সুনির্দিষ্ট চুক্তির ক্ষেত্রে কাস্টমারি প্র্যাকটিস থাকে যে এই ধরনের পণ্যের ক্ষেত্রে অথবা এই ধরনের চুক্তির ক্ষেত্রে সর্বোচ্চ লিমিট দেওয়া হয় সাধারণত অপশন 40 দিন, তাহলে এর থেকে বেশি আর সুযোগ পাবে না। এমনি নর্মাল প্রিন্সিপালটা হচ্ছে, আবু আস্তে কথা বলে, এমনি নর্মাল বেসিক প্রিন্সিপালটা হচ্ছে এর সুনির্দিষ্ট কোনো টাইম লিমিট নাই। ঠিক আছে। 2 to 3, the stipulated cooling of the stipulated cooling of option period must coincide with the beginning of the contract period. চুক্তির মেয়াদ যেখান থেকে শুরু হচ্ছে তখন থেকেই কুলিং অফ অপশনের সময় শুরু হবে, এটা শর্ত। কুলিং অফ অপশন চুক্তি হয়ে গেল, এখন 10 ঘন্টা পর থেকে কুলিং অফ অপশন শুরু হবে, বিষয়টা এরকম না। চুক্তি যেখান থেকে শুরু, কুলিং অফ অপশনের টাইম লিমিটও সেখান থেকেই শুরু হবে। এইগুলা দরকার নাই এতটা। বেসিক্যালি প্রথমে সংজ্ঞাটা হচ্ছে মেইন, পরীক্ষায় আসলে সংজ্ঞাটা আসতে পারে। এরপরে আসি আমরা 2 to 4, ইফ দ্য কন্ট্রাক্ট রিলেট টু সেভারাল আইটেম, চুক্তিতে যদি একাধিক আইটেমের কথা উল্লেখ থাকে, it must specifies those item to which the option relates as provided in the item above. যদি চুক্তিতে একাধিক আইটেম থাকে তাহলে খিয়ারের শর্তের অপশনটা কোন আইটেমের সাথে সম্পৃক্ত সেটা উল্লেখ করতে হবে। 2 to 5, ওকে। তারপরে আসি আমরা 2 to 5, the subject matter must remain in the condition it was initially in when it was sold. ফেয়ারের শর্ত বৈধ হওয়ার জন্য আরেকটা শর্ত হচ্ছে পণ্যটা বিক্রয়ের সময় যে অবস্থায় ছিল খেয়ারের শর্তের শেষ মুহূর্ত পর্যন্ত ওই অবস্থায় থাকতে হবে। যদি তার মধ্যে কোনো চেঞ্জ আসে, যার কারণে ভ্যালুতে চেঞ্জ আসে, তাহলে সেক্ষেত্রে কেয়ার শর্ট বাতিল হবে। স্কোপ, কুলিং অফ অপশনের সুযোগটা কোথায় কোথায় দেখেন। কুলিং অফ অপশন অ্যাপ্লাই টু বাইন্ডিং ফিনান্সিয়াল কন্ট্রাক্ট। হিয়ারে শর্ট বা কুলিং অফ অপশন গুলো কোথায় হয়ে থাকে? এগুলো হচ্ছে ফিনান্সিয়াল বাইন্ডিং কম্পেনসেটরি ফিনান্সিয়াল আর্থিক চুক্তির ক্ষেত্রে, যেমন ইজারা, বাই সংক্রান্ত যে চুক্তিগুলো আছে, বাই মুরাবাহা, বাই মুআজ্জাল, বাই সালাম, বাই ইস্তিসনা, এই যে কম্পেনসেটরি যে চুক্তিগুলো আছে, এই ধরনের চুক্তিগুলোর ক্ষেত্রে বা বাইন্ডিং অন্য আরো যে বাইন্ডিং চুক্তিগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে কুলিং অফ অপশন প্রযোজ্য, সাচ অ্যাজ সেল, ক্রয় বিক্রয়, লিজ, ভাড়া চুক্তি, ট্রান্সফার অফ ডেট, হাওয়ালা 7 নাম্বার। এরপরে হচ্ছে গ্যারান্টি, তারপরে ডিভিশন অফ ওয়েলথ অ্যান্ড ওয়াকফ। পাশাপাশি ওয়াকফ এবং ডিভিশন অফ ওয়েলথ বলতে কি বুঝাইছে? 2 3 একটু প্লিজ। ও আচ্ছা আচ্ছা, ডিভিশন অফ ওয়েলথ বলতে মনে করেন পার্টনারশিপে কোনো একটা অ্যাসেট আছে, সেটাকে এই শেয়ার হোল্ডারদের মাঝে ভাগাভাগি করা, সম্পদ বন্টন আর কি, শরিকদের মাঝে সম্পদ বন্টন। এরপরে অওয়াকফ, এই ধরনের চুক্তিগুলোর ক্ষেত্রে কুলিং অফ অপশন কার্যকরী বা প্রযোজ্য। দে ডু নট অ্যাপ্লাই টু নন বাইন্ডিং কন্ট্রাক্ট। কুলিং অফ অপশনটা নন বাইন্ডিং চুক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়, সাচ অ্যাজ আনপেইড এজেন্সি, যেমন ওই যে আনপেইড এজেন্সি বা আনকমিশন এজেন্ট, অথবা ওই যে ইনভেস্টমেন্ট ফুজুলি যেটা আছে, এই ধরনের ক্ষেত্রে, অর কন্ট্রাক্ট উইজ রিকোয়ার পেমেন্ট ইন অ্যাডভান্স, অথবা যেই চুক্তিগুলোর ক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্ট শর্ত, সেইগুলোর ক্ষেত্রে অপশনের সুযোগ নাই। অ্যাডভান্স পেমেন্ট মানে কি? আগে থেকে বাধ্যতামূলক পেমেন্ট দিতে হবে, এইখানে তো অপশনের কোনো স্কোপই নাই। সুতরাং অ্যাডভান্স পেমেন্ট দিতে হয় যেই চুক্তিতে,
যেমন বাই সালাম, এই ধরনের ক্ষেত্রে কুলিং অফ অপশন চুক্তি প্রযোজ্য নয়। অর উইচ, আবু একটু সাউন্ড কম করো অথবা একটু দূরে গিয়ে খেলো, আমি একটু ক্লাস নেই, ওই ওখানে খেলো, সাউন্ড যেন কম আসে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হ্যাঁ, or which requires spot payment of both counter values such as currency exchange, অথবা দুইটা কাউন্টার ভ্যালুই তাৎক্ষণিকভাবে দিতে হয়, সেই ক্ষেত্রেও কুলিং অফ অপশন চলবে না, কারণ অপশন মানেই তো ডেফার্ড, আর এখানে স্পট পেমেন্ট করতে হবে। সেই কারণে তাহলে মূল কথা হচ্ছে এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন হওয়ার মতো কুলিং অফ অপশন প্রয়োগ করা যাবে সেল কন্ট্রাক্টের ক্ষেত্রে, লিজ কন্ট্রাক্ট, ট্রান্সফার অফ ডেট, গ্যারান্টি, সম্পদ বন্টন, পার্টনারদের মাঝে ওয়াকফ, ছয়টা বিষয় বলছে। কুলিং অফ অপশন প্রযোজ্য নয় কোথায়? আনপেইড এজেন্সি, তারপরে হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট দিতে হয় এমন জায়গায় যেমন বাই সালাম, তারপরে হচ্ছে বাই সার্ভ। তাহলে আনপেইড এজেন্সি, বাই সালাম, বাই সার্ভ, এইগুলোর ক্ষেত্রে সরাসরি উল্লেখ করতে পারে কুলিং অফ অপশন বৈধ নয় নিচের কোনটাতে? বাই সালাম, বাই সার্ভ, তারপরে হচ্ছে আনপেইড এজেন্সি, অল অফ দ্য অ্যাবাভ। তখন অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে? কয়জন আছেন আপনারা আজকে? 17 জন, ও মাশাআল্লাহ, অনেক লোক। আপনার ক্লাস তো আমরা অনেকদিন ধরে পাচ্ছি না, এই জন্য অপেক্ষা করি। আচ্ছা, এরপরে হচ্ছে কনসিকুয়েন্সেস অফ কুলিং অফ অপশন, হিয়ারে শর্তের কারণে কি রেজাল্টটা দাঁড়ায়, আসলে ফলাফলটা কি? 241, the owner of the option has the right to confirm the contract, যিনি অপশনের অধিকার পান তিনি চাইলে চুক্তি বহাল রাখতে পারেন, or revoke it during the stipulated period, অথবা সুনির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি বাতিলও করতে পারেন। if he does not revoke it during this period, মনে করেন সুনির্দিষ্ট একটা সময় নিয়েছে, এর মধ্যে চুক্তি বাতিল করে নাই, তাহলে দ্য অপশন ল্যাপসেস এন্ড দ্য কন্ট্রাক্ট বিকাম বাইন্ডিং, তাহলে অপশন বাতিল হয়ে চুক্তি বহাল থেকে যাবে, তখন তাকে পেমেন্ট দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে 242, the owner of the option may test the sole item, the owner of the option may test the sold item and does not thereby lose his right to revoke the contract, যদি তিনি অপশন অধিকার পেয়েছেন, তিনি পণ্যটা পরীক্ষা নিরীক্ষা করেন। কার কাছ থেকে সাউন্ড আসছে? আচ্ছা, আমি এক দুইজনকে হোস্ট করে দিই, আপনারা একটু। আচ্ছা, আমি হোস্ট করে দিয়েছি একজনকে, আপনি একটু খেয়াল রাখবেন। আম্মার ভাইকে করে দিয়ে রাখছি। আচ্ছা, 224, the owner of the option may test the sold item, যেই পণ্যটা বিক্রয় করা হয়েছে তিনি চাইলে ওই পণ্যটা হাতে পাওয়ার পরে এটি পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারেন যে মালটা ঠিক আছে কিনা, যেহেতু তার অপশন নেওয়া আছে। ডাজ নট দেয়ার বাই লস হিজ রাইট টু রিভোক দ্য কন্ট্রাক্ট, এই ক্ষেত্রে চুক্তি বহাল অথবা বাতিল করার যে অধিকার ছিল, পরীক্ষা নিরীক্ষা করার দ্বারাই তার ওই অধিকারটা বাতিল হবে না, except if he does so repeatedly without need or conducts himself as the owner of the sold item in a manner that is contrary to the terms of the contract or custom, তবে সে যদি বিনা প্রয়োজনে বারবার খালি পরীক্ষা নিরীক্ষা আছে না, কিছু মানুষ মনে করে এটা বাঙ্গি কিনতে গেছে টিপতে টিপতে 12টা বাজায় ফেলতেছে, তো এই ধরনের
পণ্য কিনতে বা পণ্যের ক্ষেত্রে যদি বারবার অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা চালায় কেউ, তাহলে সেটা ভিন্ন বিষয়। এমনি তো মূল বিষয়টা যাচাই করার জন্য যতটুকু অ্যাকসেপ্টেবল যদি পরীক্ষা নিরীক্ষা করে, এর দ্বারাই তার অপশন বাতিল হবে না। বারবার করলে অপ্রয়োজনে তার অপশন বাতিল হয়ে যাবে। 243, where there is a cooling off option, the parties are not required to make payment or delivery unless they agree otherwise. যদি কুলিং অফ অপশন নেওয়া থাকে, তাহলে এই ক্ষেত্রে কোনো পক্ষই, যার পেমেন্ট, বায়ারের পেমেন্ট দেওয়াটা বাধ্যতামূলক না, সেলারের ডেলিভারি দেওয়াটা বাধ্যতামূলক না। ঠিক আছে, ডেলিভারি মানে হচ্ছে সোল্ড আইটেম টু দা বায়ার এন্ড প্রাইস টু দা সেলার। পেমেন্ট এবং ডেলিভারি এই দুটার অর্থ। আনলেস দে এগ্রি আদার্স, তবে যদি তারা ভিন্ন শর্ত করে, ভিন্ন কথা, মানে অপশন থাকার পরেও ডেলিভারি দিতে পারে যদি নিজেরা একমত হয়, কিন্তু এটা দেওয়াটা তাদের জন্য বাধ্যতামূলক না। অন অর বোথ পার্টিজ মে ভলান্টারিলি মেক পেমেন্ট, এক পক্ষ অথবা দুই পক্ষই চাইলে স্বেচ্ছায় পেমেন্ট দিয়েও দিতে পারে, অথবা স্বেচ্ছায় ওয়ার্ড ডেলিভারি, অথবা স্বেচ্ছায় ডেলিভারি দিয়ে দিতে পারে। এন্ড দ্য অপশন ডাজ নট ল্যাপস অ্যাজ এ রেজাল্ট, এর কারণে তাদের অপশনটা বাতিল হবে না। মনে করেন দুইজনই অপশন নিয়েছে, বাট স্বেচ্ছায় পেমেন্টও একজন ক্রেতা পেমেন্ট দিয়ে দিয়েছে, বিক্রেতা ডেলিভারি দিয়ে দিয়েছে, এর কারণে অপশন বাতিল হবে না। 3 দিনের মধ্যে সে যদি কোনো কারণে এসে বলে যে ভাই আমি নেবো না, তাহলে মাল বিক্রেতা ফেরত নিতে বাধ্য, এক্সেপ্ট if the conduct of the parties towards the counter values indicate the intention to give or take ownership, তবে তাদের কোনো কাজ দ্বারা যদি এমন কিছু বোঝায় যে ওনারশিপ পাওয়ার জন্য অথবা হ্যান্ড ওভার করার জন্য ইচ্ছাকৃতভাবেই তারা কাজটা করেছে, তাহলে সেটা আবার ভিন্ন কথা। স্বেচ্ছায় পেমেন্ট দেওয়া, ডেলিভারি দেওয়ার দ্বারায় অপশনও বাতিল হয় না, ক্রয় বিক্রয়ও কনফার্ম হয় না। তবে যদি কাজটা এমন ভাবে করে যাতে বোঝা যায় যে সে চুক্তিটা কনফার্মেশন করতেছে, তাহলে সেটা ভিন্ন বিষয়। ইফ ওয়ান পার্টি মেক পেমেন্ট অর ডেলিভারি, যদি কোনো এক পক্ষ, ক্রেতা যদি পেমেন্ট দেয় অথবা বিক্রেতা যদি ডেলিভারি দেয়, পণ্য ডেলিভারি দেয়, the other is entitled to hold back, in which case the first party is entitled to demand return of what they have paid delivered. তাহলে দ্বিতীয় পক্ষের অধিকার থাকবে চুক্তি বাতিল করার। এক পক্ষ, if one party makes payment or delivery, other is entitled to hold back, অপর পক্ষ ফেরত দিতে মানে চুক্তি বাতিল করতেও পারে, এই অধিকার তার আছে। যদি বাতিল করে, তাহলে যদি পেমেন্ট দেওয়া হয়ে থাকে তাহলে পেমেন্ট ফেরত দিতে হবে, আর যদি ডেলিভারি দেওয়া হয়ে থাকে তাহলে মাল ফেরত দিতে হবে। ঠিক আছে। 244, the owner of the option may offer the item to which the option relates for sale to third parties, যে অধিকার পেয়েছে, কুলিং অফ অপশনের অধিকার পেয়েছে, সে ওই পণ্যটা তৃতীয় পক্ষের কাছে বিক্রয় করার জন্য অফার করতে পারে। মে অফার, সে বিক্রয়ের জন্য, তৃতীয় পক্ষের কাছে বিক্রয়ের জন্য অফার করতে পারে, প্রস্তাব দিতে পারে। The option does not lapse until the sale is completed, শুধুমাত্র অফার করলেই তার ওই অপশনের অধিকার বাতিল হবে না। হ্যাঁ, তবে যদি সে সরাসরি বিক্রয় করে ফেলে, তার মানে সে আগের ক্রয়টাকে কনফার্ম করতেছে, তো বিক্রয় করে ফেললে আগের ক্রয়টা কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে। এরপরে আসি 25, ইফেক্ট অফ অপশন টু কুল অফ অন ওনারশিপ। আচ্ছা, ওনারশিপের উপরে কুলিং অফ অপশনের কি প্রভাব পড়ে? পণ্যের অথবা মূল্যের ওনারশিপের উপরে কুলিং অফ অপশনের কি ধরনের প্রভাব পড়ে? 251, if the option to cooling off is owned by both parties, কুলিং অফ অপশন যদি দুই পক্ষই নেয়, ক্রেতা বিক্রেতা দুজনই, অর জাস্ট দ্য সেলার, অথবা শুধু বিক্রেতা, দুই পক্ষ অথবা বিক্রেতা যদি কুলিং অফ অপশন সংরক্ষণ করে, হোল্ড করে, there is no transfer of ownership in either counter value and legal right related to the subject matter remain solely with the seller to the exclusion of the buyer. আচ্ছা, তাহলে
যদি আবার খেয়াল করেন যে দুই পক্ষের জন্য কুলিং অফ অপশন অথবা শুধু বিক্রেতার কুলিং অফ অপশন আছে, তাহলে এই ক্ষেত্রে পণ্যের মালিকানা ক্রেতার কাছে যাবে না। দেয়ার ইজ নো ট্রান্সফার অফ ওনারশিপ, পণ্যের মালিকানা ট্রান্সফার হবে না ইন ইদার কাউন্টার ভ্যালু অর লিগাল রাইট। কাউন্টার ভ্যালুর দৃষ্টিকোণ থেকে, লিগাল রাইটের দৃষ্টিকোণ থেকে, কোনো উভয় দিক থেকেই রিলেটেড টু দ্য সাবজেক্ট ম্যাটার। ওই পণ্যের সাথে লিগাল রাইট, কাউন্টার ভ্যালুর যে রাইট, এই দুইটার কোনো দিক থেকেই ওনারশিপ ট্রান্সফার হবে না, রিমেইন সোনলি উইথ দ্য সেলার। এটার ওনারশিপ বিক্রেতার হাতেই থেকে যাবে, টু দ্য এক্সক্লুশন অফ দ্য বায়ার, বায়ারের কাছে এটা যাবে না, বিক্রেতার হাতেই থাকবে। আবার বলছি, কুলিং অফ অপশন যদি দুজনের পক্ষেই নেওয়া থাকে অথবা শুধু বিক্রেতার থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই কুলিং অফ অপশন থাকা অবস্থায় পণ্যের ওনারশিপ বিক্রেতার, ক্রেতার না। এরপরে আসি 252, ইফ দ্য অপশন ইজ ওন্ড বাই দ্য জাস্ট দ্য বায়ার। আর অপশন যদি শুধু ক্রেতার থাকে, ওনারশিপ অফ দ্য সোল্ড আইটেম ট্রান্সফার ফ্রম দ্য সেলার টু দ্য বায়ার, তাহলে পণ্যের ওনারশিপ বিক্রেতা থেকে ক্রেতার কাছে চলে যাবে। দ্য বায়ার্স কন্ডাক্ট অ্যাজ দ্য ওনার অফ দ্য সোল্ড আইটেম সার্ভ অ্যাজ কনফার্মেশন অফ দ্য কন্ট্রাক্ট। এবং ক্রেতা যদি পণ্যের সাথে এমন কোনো কাজ করে যে কাজ দ্বারায় তার চুক্তিকে বহাল বলে বোঝায়, তাহলে এই জাতীয় ক্ষেত্রে পণ্যের ওনারশিপ বিক্রেতা থেকে ক্রেতার কাছে চলে যাবে। 253, if an item sold under option is destroyed, অপশন আছে কোন এক পক্ষের, শেয়ারের শর্তের অধিকার আছে, কুলিং অফ অপশন আছে, এই অবস্থায় পণ্যটা ডিস্ট্রয় হয়ে গেছে, while in the possession of the seller, এই পণ্যটা ছিল কার অধিকারে, মানে বিক্রেতার কাছে। কুলিং অফ অপশন থাকা অবস্থায় পণ্যটা বিক্রেতার কাছে ছিল এবং এই অবস্থায় পণ্যটা নষ্ট, ধ্বংস হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে ইট ইজ দ্য সেলার্স লস, বিক্রেতার ক্ষতি হবে, এটার দায় বহন করতে হবে বিক্রেতাকে। কুলিং অফ অপশন থাকা অবস্থায় পণ্যটা বিক্রেতার পজেশনে থেকে যদি নষ্ট হয়, এটার দায় দায়িত্ব বিক্রেতার। if it is destroyed in the possession of the buyer while the buyer owns the option, আর যদি ক্রেতার কুলিং অফ অপশন থাকে, পণ্যটাও তার কাছেই ছিল, এই অবস্থায় পণ্যটা নষ্ট হয়ে গেছে, হি ইজ লায়াবল টু পে ইটস প্রাইস, তাহলে সেই ক্ষেত্রে পণ্যটার মূল্য পরিশোধ করতে সে বাধ্য। আবার বলছি, কুলিং অফ অপশন হচ্ছে বায়ারের, পণ্যটাও ডেলিভারি নিয়ে ফেলছে, তার কাছে আছে এবং এটা নষ্ট হয়ে গেছে, তাহলে সে পেমেন্ট দেবে। if it is destroyed in the possession of the buyer owing to his negligence or violation, পণ্যটা যদি ক্রেতার পজিশনে থাকা অবস্থায় ডিস্ট্রয় হয় তার অবহেলার কারণে, while the seller owns the option, এবং এই পণ্যের বিক্রয়ের ক্ষেত্রে কুলিং অফ অপশন ছিল বিক্রেতার, ক্রেতার না। কুলিং অফ অপশন হচ্ছে বিক্রেতার কাছে, ঠিক আছে, এই অবস্থায় কিন্তু পণ্যটা ছিল ক্রেতার কাছে, তার অবহেলার কারণে নষ্ট হয়েছে, তাহলে এই ক্ষেত্রে while the seller owns the option and decides to revoke the contract, এবং বিক্রেতা চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আবার দেখেন, কুলিং অফ অপশন বিক্রেতার, বাট পণ্যটা ক্রেতার পজিশনে আছে, এই অবস্থায় পণ্যটা নষ্ট হয়ে গেছে এবং বিক্রেতাও চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে, তাহলে দ্য বায়ার ইজ লায়াবল টু পে ইটস কস্ট, তাহলে এই পণ্যের পুরো খরচ বায়ার বহন করবে। তাহলে এখানে তিনটা ইস্যু গেল। প্রথমে ছিল হচ্ছে বিক্রেতার, মনে করেন খেয়ারে কুলিং অফ অপশন আছে কার, এটা ক্লিয়ার না, এটা ক্রেতার হতে পারে বিক্রেতার হতে পারে, বাট পণ্যটা বিক্রেতার পজিশনে আছে, অবস্থা নষ্ট হলে দায় দায়িত্ব তার। পজিশন যদি ক্রেতার হয় এবং পণ্যটাও তার মালিকানা, তার পজিশনে আছে, নষ্ট হলে দায় দায়িত্ব তার। আর পজিশন, পণ্যটা আছে ক্রেতার পজিশনে বাট অপশন হচ্ছে বিক্রেতার, এবং সে সিদ্ধান্ত নিছে চুক্তি বাতিল করবে, পণ্যটা যদি এই ক্ষেত্রে ক্রেতার ত্রুটির কারণে, অবহেলার কারণে নষ্ট হয়, তাহলে এটারও দায় ভার বহন করতে হবে ক্রেতাকে।
if it is destroyed in the possession of the buyer without there being any negligence or violation on his part, আর যদি পণ্যটা ক্রেতার পজিশনে থাকা অবস্থায় তার অবহেলা ছাড়া কোনো কারণে নষ্ট হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে ক্রেতাকে লায়াবল করা যাবে না। তাহলে এখানে চারটা এক্সাম্পল দিচ্ছি। নাম্বার 1, কুলিং অফ অপশন আছে, পণ্যটা বিক্রেতার পজিশনে আছে, নষ্ট হয়ে গেছে, দায় দায়িত্ব বিক্রেতার। 2 নাম্বার অপশন হচ্ছে কুলিং অফ অপশন হচ্ছে বায়ারের পজিশন, মালটাও তার পজিশনে, এই অবস্থায় নষ্ট হয়ে গেছে, তাহলে এটার দায়িত্বও তাকে নিতে হবে, ক্রেতাকেই নিতে হবে। 3য় নাম্বারটাও ক্রেতাকে নিতে হবে, সেটা কি, যে কুলিং অফ অপশন হচ্ছে বিক্রেতার, পণ্যটা আছে ক্রেতার পজিশনে এবং ক্রেতার অবহেলার কারণে নষ্ট হয়েছে, এই অবস্থায় বিক্রেতা চুক্তি বাতিল করেছে, এই ক্ষেত্রেও ক্রেতাকে দায় দায়িত্ব বহন করতে হবে। আর 4র্থ নাম্বার হচ্ছে পণ্যটা ক্রেতার হাতে আছে, এই অবস্থায় তার অবহেলা ছাড়া নষ্ট হয়েছে, তাহলে এই ক্ষেত্রে তাকে লায়াবল করা যাবে না। আচ্ছা, 2.6 rules relating to increase in the sold item during the option period। এই জায়গাটা পরীক্ষায় আসার মতো, একটু ব্যতিক্রমী মাসালা আছে, একটু মনোযোগ দিবেন, পরীক্ষায় আসার মতো। rules relating to increase in the sold item during the option period। মনে করেন যে পুলিং অফ অপশন ক্রেতা বা বিক্রেতা কোনো একজন পেয়েছে অথবা দুইজনই পেয়েছে, এই অবস্থায় পণ্যের দাম বেড়ে গেছে অথবা পণ্যের ওজন বেড়ে যাওয়ার কারণে দাম বেড়ে গেছে। যেমন মনে করেন গরু ছাগল 10 দিন ভালো মতো খাওয়ান দাওয়ান করাইছে, এর ওজন বেড়ে গেছে, গোশত বেশি হয়েছে, এই ধরনের। অথবা এক্সটার্নাল তার মধ্যে ইনক্রিজ হতে পারে, ইন্টারনাল ইনক্রিজ হতে পারে, এক্সটার্নাল ইনক্রিজ হতে পারে। তো কোন ক্ষেত্রে কি ধরনের হুকুম হবে? আল্লাহু আকবার। একটু প্লিজ। 261, anything that is physically connected growth out of the original, grows out of the original, anything that is physically connected and grows out of the original। মনে করেন যেই জিনিসটা ফিজিক্যালি শারীরিকভাবে সম্পৃক্ত এবং অরিজিনালের ভিতরেই গ্রোথটা হয়েছে, such as agricultural produce or animal produce, livestock, belongs to the buyer if the buyer owns the option। দেখেন এগ্রিকালচারাল কোনো প্রোডাক্ট, ধরে নেন আম, 10 দিন আগে কাঁচা ছিল, 10 দিন পরে পেকে গেছে। তারপরে তরমুজ 10 দিন আগে একটু ছোট ছিল, এখন একটু ম্যাচিউর হয়েছে, এই জাতীয় আরো যা যা হতে পারে। অথবা পশুর ক্ষেত্রে হতে পারে, যে গরুর এক্সাম্পল দিলাম, 10 দিনকে একটু মোটা হয়ে গোশত বেশি হয়ে গেছে, এটা হতে পারে। তাহলে এটার মালিক কি হবে? বিলংস টু দা বায়ার ইফ দা বায়ার ওনস দা অপশন, কনফার্ম দা কন্ট্রাক্ট। বায়ার যদি অপশন নেয়ার পরে সে যদি চুক্তি বহাল রাখে, চুক্তি বাতিল না করে, তাহলে এই ক্ষেত্রে এটার মালিক হবে সে। মনে করেন আম বিক্রি করেছেন, গাছে আছে, গাছে অবস্থা তো বেচা যায় না, অন্য কোনো এক্সাম্পল দেই। আচ্ছা, হতে পারে, গাছে থেকে হতে পারে। তরমুজ থেকে 10টা তরমুজ বললেন, এই 10টা তরমুজ তোমার কাছে বিক্রি করলাম, ক্রেতা বললো 10 দিনের সুযোগ দেন আমাকে, 10 দিনের মধ্যে বা 3 দিন পরে আমি জানাবো। এর মধ্যে তরমুজটা একটু বড় হয়ে গেছে, তাহলে দ্বিতীয় দিনে গিয়ে গিয়ে বলছে সে আমি নেবো, এই যতটুকু বাড়ছে এটার মালিক সেই। পশুর ক্ষেত্রেও তাই। আচ্ছা, and it belongs to the seller of the seller, এটা অফ না হয় ইফ হবে, and it belongs to the seller if the seller owns the option। আর যদি অপশনটা বিক্রেতার নেয়া থাকে, তাহলে এটার মালিক হবে বিক্রেতা। whether he confirm the contract and do revoke it, চুক্তি বাতিল করুক আর বহাল রাখুক, যেটাই হোক। তাহলে কি বুঝলাম আমরা? পশু এবং এগ্রিকালচারাল প্রোডাক্টের ক্ষেত্রে ফিজিক্যালি
কানেক্টেড যদি হয় পণ্যের সাথে, যে পণ্য বিক্রি করা হয়েছে এর মধ্যে যদি গ্রোথ হয়, আর এই অপশনটা যদি ক্রেতার নেয়া থাকে এবং সে চুক্তি বহাল রাখে, তাহলে এই যতটুকু ইনক্রিজ হয়েছে এটার মালিক সে। আর অপশনটা যদি বিক্রেতার নেয়া থাকে তাহলে সেটার মালিক বিক্রেতা। ঠিক আছে? কারো বুঝতে সমস্যা আছে? না স্যার। নাই? না। ওকে। 262। ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছেন? আমি একটু ক্লাস নিচ্ছি, আপনি জামা টান দেবেন। আমি রেজাল্ট একটু পরে দেখি নাকি এখনই দেখা যাক? আমি একটু পড়াই আঙ্কেলদেরকে। হ্যাঁ, তারপরে 262, এনিথিং দ্যাট ইজ ফিজিক্যালি সেপারেটেড। দেখেন এই মাসালাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই স্ট্যান্ডার্ড থেকে পরীক্ষা আসলে আমার ধারণা এই জায়গা থেকেই দিবে। এনিথিং দ্যাট ইজ ফিজিক্যালি সেপারেট অ্যান্ড ডাজ নট গ্রো আউট অফ দ্য অরিজিনাল। যদি পণ্যের ইনক্রিজিংটা ফিজিক্যালি সেপারেটেড হয়, ডাজ নট গ্রো আউট অফ দ্য অরিজিনাল, অরিজিনালের মধ্যে কোন ধরনের গ্রোথ হয় নাই, such as compensation for damage to the sold item caused by a third party during the option period। 3 দিনের অপশন নেওয়া ছিল, এর মধ্যে তৃতীয় আরেকজন এসে ছাগল রে পা ভেঙে দিচ্ছে এবং তার কাছ থেকে কম্পেনসেশন জরিমানা আদায় করা হয়েছে। তো এইটা তো আসলে আউট অফ দা বা সেপারেটেড ফ্রম দা আইটেম, সোল্ড আইটেম। ক্রেতা বিক্রেতা দুইজনে অপশন নিচ্ছে, এই অবস্থায় ওই পণ্যটা থার্ড পার্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার কাছ থেকে কম্পেনসেশন আদায় করা হয়েছে। তাহলে এটার মালিকটা কে হবে? এটার কথা বলা হয়েছে বিলংস টু দা বায়ার ইফ হি চুজেস টু কনক্লুড দা কন্ট্রাক্ট। ক্রেতা যদি চুক্তি বহাল রাখার সিদ্ধান্ত নেয় তাহলে এটা সে পাবে। ইফ হি চুজেস টু রিভোক দা কন্ট্রাক্ট, আর সে যদি চুক্তি বাতিল করে, ইট বিলংস টু দা সেলার, তাহলে এটার মালিক হবে বিক্রেতা। এই দুইটা ক্লজ আমি আবার বলছি, 3 নাম্বারটা পড়ি তারপরে বলবো। এনিথিং দ্যাট ইজ সেপারেট বাট গ্রোথস আউট অফ দা অরিজিনাল। যদি কোনো জিনিস সেপারেট হয় বাট অরিজিনাল থেকে অতিরিক্ত গ্রোথ হয়েছে, তাহলে সাচ অ্যাজ ডিভিডেন্ড অন শেয়ার, যেমন শেয়ারের ডিভিডেন্ড গুলো। শেয়ার মনে করেন আপনি একটা শেয়ার কিনছেন 1 কোটি টাকা দিয়ে, লাভ হয়েছে, ডিভিডেন্ড আসছে 10,000 টাকা। তাহলে এটা দেখেন যে এটা কিন্তু শেয়ার থেকে আলাদা। আপনি 1 কোটি টাকা তো মূলধন দিয়েছেন, এখান থেকে ডিভিডেন্ড অতিরিক্ত লাভ আসছে 10 লাখ, কিন্তু লাভটা হয়েছে অরিজিনাল থেকেই। সেপারেট মানে অরিজিনাল থেকে আলাদা, কিন্তু অরিজিনাল থেকেই লাভটা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে এটা কে পাবে? সাচ অ্যাজ ডিভিডেন্ড অন শেয়ার এন্ড রেন্ট ফ্রম লিজড অ্যাসেট, অথবা লিজড অ্যাসেট থেকে যে অতিরিক্ত ভাড়া আসে, বিলংস টু দা সেলার, এটা পাবে হচ্ছে বিক্রেতা। এবার একটু তিনটা ভেঙে ভেঙে আসে আমরা, এটা পরীক্ষা আসার মতো এই জন্য। তাহলে ফিজিক্যালি কানেক্টেড এবং গ্রোথ হয়েছে অরিজিনালের ভিতরে, ফিজিক্যালি কানেক্টেড গ্রোথ হয়েছে অরিজিনালের ভিতরে, এটা কে পাবে? বায়ার পাবে, যদি সে চুক্তি বহাল রাখে। ঠিক আছে? তার যদি অপশন নিতে মনে করেন বায়ারের যদি অপশন নেওয়া থাকে, তাহলে এটা পাবে হচ্ছে বায়ার। বায়ারের অপশন নেওয়া থাকলে এবং চুক্তি সে বহাল করলে, চুক্তি না করলে তো পাবেই না, চুক্তি বহাল করলে সে পাবে। আর যদি অপশনটা সেলারের নেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে সেলার পাবে। আবার বলছি, ফিজিক্যালি কানেক্টেড মূল বিক্রিত পণ্যের মধ্যেই যদি গ্রোথ হয়, তাহলে সেই ক্ষেত্রে ক্রেতার অপশন থাকলে ক্রেতা পাবে, বিক্রেতার অপশন থাকলে বিক্রেতা পাবে। এরপরে আসি আমরা 2 নাম্বার, ফিজিক্যালি সেপারেট। ফিজিক্যালি সেপারেট এবং অরিজিনাল থেকে অতিরিক্ত, অরিজিনালের ভিতর থেকে কোনো ইনক্রিজ হয় নাই, অরিজিনালের ভিতর থেকে কোনো ইনক্রিজ হয় নাই এবং ফিজিক্যালিও সেপারেট। যেমন তৃতীয় পক্ষের কর্মকাণ্ডের কারণে যদি কোনো জরিমানা আদায় করা হয়, তাহলে এইটা পাবে হচ্ছে ক্রেতা, যদি চুক্তি সে বহাল রাখে। চুক্তি যদি বাতিল করে তাহলে পাবে বিক্রেতা। ঠিক আছে? আর তৃতীয় নাম্বার হচ্ছে যে গ্রোথটা হইছে সেপারেট গ্রোথ, অরিজিনাল থেকে
সেপারেট, বাট অরিজিনাল থেকে অরিজিনালের মাধ্যমেই এই ইনক্রিজটা হয়েছে, ওই যেমন মূলধন থেকে অতিরিক্ত লাভ আসে, তাহলে এটা পাবে হচ্ছে বিক্রেতা। আগেরটা ছিল প্রথমটা, চুক্তি কনফার্ম করলে ক্রেতা পাবে, চুক্তি কনফার্ম না করলে, না অপশন যদি ক্রেতার নেওয়া থাকে তাহলে ক্রেতা পাবে, বিক্রেতার নেওয়া থাকে বিক্রেতা পাবে। আর 2 নম্বরে বলা হয়েছে ক্রেতা যদি চুক্তি বহাল রাখে তাহলে ক্রেতা পাবে, চুক্তি বাতিল করলে বিক্রেতা পাবে। আর 3য় নম্বরে বিক্রেতা পুরোটা পাবে। আর বলার দরকার আছে? সব অ্যাঙ্গেলেই বলেছি। স্যার তৃতীয়টা, স্যার একটু জাস্ট, হ্যাঁ বলেন বলেন। স্যার তৃতীয়টা যেহেতু যে এখানে অরিজিনাল প্রোডাক্ট ধরেন শেয়ার, আর এর সাথে ডিভিডেন্ড আসসালামু হচ্ছে আলাইকুম তার ভাই, আমি এসেসি। হচ্ছে ওই একটা ড্রাফটটা করেছি, একটু কারেকশন করা লাগবে। আজকে তো বছর কি বলে জুন ক্লোজিং ছিল, এই কারণে আমি খোঁজ নিতে পারিনি। আর আমারও যে ব্যাংকের যে আমি বিনিয়োগটা নেব, ওই বিষয়ে একটু সিগন্যাল না নিয়ে কথা বলাটা তো একটু জটিল হয়েছে। কালকে আমাকে বলছিল কালকে কথা বলবে আমার সাথে, কালকে আমাকে কথা বলে ইনশাল্লাহ আপনার সাথে কথা বলবো। হ্যাঁ, যে আসসালাম। জি তৃতীয়টা ভাইয়া কি বলছিলেন? তৃতীয়টা যেমন আমার অরিজিনাল প্রোডাক্ট ছিল শেয়ার, তার সাথে কোনটা এসেসি বুঝেন ছিল নাই ডিভিডেন্ড। বলছিলেন? 2/3 যেটা। গ্রোথটা সেপারেট, আমি বলছি হচ্ছে গ্রোথটা 3 নম্বরে বলছে হ্যাঁ, গ্রোথটা সেপারেট, বাট অরিজিনাল মূল এখানে অতিরিক্ত 3 নাম্বার, এটা এখানে সেলার। হঠাৎ করে ক্লাসের মাঝখানে নেটওয়ার্ক দুর্বল। আচ্ছা, আমি কি মোবাইল থেকে ল্যাপটপে টেক্সট দেখে মোবাইল থেকে পড়াতে পারবো? কোনো সমস্যা হবে আপনাদের? না শেয়ার করতেই হবে? না সব না সবার কাছে তো টেক্সট থাকতে তো আর সমস্যা হবে না। না, যাদের নাই তাদের জন্য একটু সমস্যা হবে। হ্যাঁ, সবার কাছে তো টেক্সট থাকার কথা। তাহলে আমি টেক্সট দেখেই পড়াচ্ছি, ল্যাপটপটা ঝামেলা করতেছি। আচ্ছা, এরপরে আমরা ছিলাম হচ্ছে 2/7 না? 2/7, ল্যাপটপ আসছে না, ওকে। এরপরে আসছি আমরা সিজেশন অ্যান্ড ল্যাপসিং অফ কুলিং অফ অপশন। কুলিং অফ অপশন সিজ করা অথবা এটা বাতিল হয়ে যাওয়ার কারণ কি, কখন বাতিল হবে? ল্যাপটপ ঝামেলা করছে, বাস। রেকর্ড কি হচ্ছে আমাদের? হ্যাঁ হচ্ছে, সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপরে আসি আমরা 2/7 when the option period expires the contract becomes binding। অপশন পিরিয়ড যখন শেষ হয়ে যাবে তখন চুক্তি এটা বাইন্ডিং হয়ে যাবে, বাধ্যতামূলক। ঠিক আছে, তখন কুলিং অফ অপশন বাতিল। 2/7 when the owner of the option exercise his option to revoke the contract। চুক্তি বাতিল করার যে অধিকার আছে, এই অধিকার যখন প্রয়োগ করবে অপশন যিনি নিয়েছেন তিনি, অর্থাৎ চুক্তি বাতিল করবে, তাহলে দেন দ্য কন্ট্রাক্ট টার্মিনেটস।
তাহলে চুক্তি বাতিল হয়ে যাবে এবং অপশনও শেষ হয়ে যাবে। It is required for the other party to know of the revocation for the revocation to be valid. It is required for the other party to know of the revocation for the revocation to be valid. আচ্ছা, এখানে বলছে যেটা চুক্তির ক্ষেত্রে তো দুইটা পক্ষ থাকে, হয়তো দুই পক্ষেরই অধিকার থাকবে অথবা কোনো এক পক্ষের অধিকার থাকবে। তো যদি কোনো এক পক্ষের অধিকার নেওয়া থাকে তাহলে এই ক্ষেত্রে জরুরি হচ্ছে ইট ইজ রিকোয়ার্ড ফর দ্য আদার পার্টি, দ্বিতীয় পক্ষের জন্য এই পক্ষের জন্য এটা জরুরি হচ্ছে টু নো অফ দ্য রেভোকেশন ফর দ্য রেভোকেশন টু বি ভ্যালিড। রেভোকেশনটা বৈধ হওয়ার জন্য দ্বিতীয় পক্ষকে জানাতে হবে যে ভাই আমি কিন্তু চুক্তি বাতিল করলাম, নইলে রেভোকেশন হবে না। মানে রেভোকেশনটা বৈধ হওয়ার জন্য শর্ত হচ্ছে এই রেভোকেশন সম্পর্কে অপর পক্ষকে জানাতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আসি আমরা 273। এটা আসলে 273 হবে, অরিজিনাল টেক্সটে এটা মানে 273 ছিল, কিন্তু বাট ওয়ার্ডে কনভার্ট করার সময় একসাথে লেগে গেছে। ইফ দা থেকে 273 হবে। ইফ দা ওনার অফ দ্য অপশন কন্ডাক্টস concludes the contract, if the owner of the option concludes the contract, যিনি অপশন নিয়েছেন তিনি যদি চুক্তি সম্পাদন করে ফেলেন whether expressly or implicitly, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে, সরাসরি বললো অথবা ঘুরিয়ে ফিরিয়ে বুঝাইলো, the contract becomes binding, তাহলে সেই ক্ষেত্রে চুক্তি বাইন্ডিং হয়ে যাবে, অপশন বাতিল হয়ে যাবে। তারপরে হচ্ছে 273টা হবে 274। if the sold item is destroyed before physical or constructive delivery, ডেলিভারি দেওয়ার আগেই যদি পণ্যটা বিক্রিত পণ্যটা নষ্ট হয়ে যায় তাহলে কন্ট্রাক্ট এই ক্ষেত্রে টার্মিনেট হয়ে যাবে, অপশনও বাতিল হবে। তাহলে কুলিং অফ অপশন বাতিল হয় কয়টা পাবে? টাইম যদি মেয়াদ যদি শেষ হয়। 2 নাম্বার হচ্ছে চুক্তি বাতিল করার যে অধিকার আছে তাহলে এই অধিকারটা যদি কেউ প্রয়োগ করে। 3 নাম্বার হচ্ছে চুক্তি যদি কনফার্ম করে তাহলেও অধিকার কি বলে অপশন কুলিং অফ অপশন বাতিল হয়ে যাবে। 4 নাম্বার হচ্ছে পণ্যটা যদি ডেলিভারি দেওয়ার আগে নষ্ট হয়ে যায় তাহলেও চুক্তি মানে কুলিং অফ অপশন বাতিল হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা আসি 28, সাম অ্যাপ্লিকেশন অফ কুলিং অফ অপশন। কুলিং অফ অপশনের কিছু প্রয়োগ দেখাচ্ছে, কোন কোন ক্ষেত্রে ব্যাংকগুলো সাধারণত কুলিং অফ অপশন প্রয়োগ করে। দ্য ইনস্টিটিউশন, ইসলামী ব্যাংকগুলো, ইসলামী আর্থিক প্রতিষ্ঠানগুলো, whether as a seller or buyer, ক্রেতা অথবা বিক্রেতা হিসাবে, stipulates an option to reconsider whether or not it is worth selling or buying an item, কোন পণ্য কেনা অথবা বেচার সময় যদি অপশন টু রিকনসিডার কুলিং অফ অপশন নেয় তাহলে সেই ক্ষেত্রে মানে সরি এই ক্রেতা অথবা বিক্রেতা হিসাবে ব্যাংকগুলো যদি মালামাল কেনা অথবা বেচার সময় কুলিং অফ অপশন নেয় তাহলে এই ক্ষেত্রে তার জন্য কুলিং অফ অপশন থাকবে। এবং ব্যাংকগুলো সাধারণত এই ধরনের চুক্তি করে থাকে ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে আমাদের দেশে নাই যদিও, কিন্তু ম্যাক্সিমাম সাধারণত আমাদের দেশ না, ওই সব জায়গায় এটা করে থাকে। ব্যাংকগুলো আর্থিক প্রতিষ্ঠানগুলো কখনো বাইন্ডিং এ থাকতে চায় না, তারা নিজেদের অপশনের অধিকার রাখে বা চেষ্টা করে ক্লায়েন্টকে বাইন্ডিং এ রাখতে। তাহলে ব্যাংকগুলো কেনা অথবা বেচার সময় এই অধিকারগুলো সংরক্ষণ করে থাকে। তারপরে আসি 282, দ্য ইনস্টিটিউশন স্টিপুলেটস, ইসলামী আর্থিক প্রতিষ্ঠানগুলো শর্তারোপ করে থাকে an option to reconsider when purchasing item from supplier, সাপ্লায়ার থেকে মালামাল কেনার ক্ষেত্রে, in order to offer them to its client, কোন উদ্দেশ্যে, যে এই মালটা এখান থেকে সাপ্লায়ারের কাছ থেকে নিয়ে ক্রেতার কাছে বেচার জন্য প্রস্তাব করবে, উইদাউট অবটেইনিং এ বাইন্ডিং প্রমিস ফ্রম দেম টু পারচেজ দ্য আইটেম, যদি গ্রাহকের কাছ থেকে কোনো বাইন্ডিং কমিটমেন্ট না নেওয়া হয় ওই ধরনের ক্ষেত্রে। মনে করেন কোন একজন গ্রাহক ব্যাংকের কাছে মজ্জাল বিনিয়োগ নিতে আসছে, কিন্তু ব্যাংক তার কাছ থেকে কোনো প্রমিস নেয় নাই যে তোমার আবেদনের প্রেক্ষিতে মাল আমি কিনলে তুমি কিনতে বাধ্য থাকবে,
এই ধরনের কোনো অপশন নেয় নাই। তাহলে কি করে ব্যাংকগুলো? সাপ্লায়ারের কাছ থেকে মাল কেনার সময়ও তারা কুলিং অফ অপশন নিয়ে থাকে, যে ভাই আমি এটা কিনতেছি বেচার বেচার উদ্দেশ্যে গ্রাহকের কাছে, যদি না নেয় তাহলে কিন্তু তুমি ফেরত নিবা বা ফেরত দেওয়ার অধিকার আমার থাকবে। এই যে এই ধরনের ক্ষেত্রে ব্যাংকগুলো সাধারণত অপশন টু রিকনসিডার নিয়ে থাকে। ইফ দ্য ক্লায়েন্ট ডু নট উইশ টু পারচেজ দ্য আইটেম, যে ক্রেতা যদি পণ্যটা পরে না কেনে, দ্য ইনস্টিটিউশন রিটার্ন দ্য আইটেম টু দ্য সেলার, তাহলে ইসলামী আর্থিক প্রতিষ্ঠান যেন মালটা বিক্রেতার কাছে ফেরত দিতে পারে। তারপরে আসি 283। এই আর খুব বেশি নাই, 20 মিনিটে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। 283, the institution stipulate an option to reconsider in relation to the whole or a part of the single deal. ইসলামী আর্থিক প্রতিষ্ঠানগুলো কোনো একটা পূর্ণাঙ্গ ডিলের ক্ষেত্রে অথবা কোনো একটা সিঙ্গেল ডিলের আংশিক লেনদেনের ক্ষেত্রে এই ধরনের অপশন টু রিকনসিডার শর্তারোপ করে থাকে। ইফ দ্য ভ্যারিয়াস আইটেম বিং সোল্ড আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার, আর যদি একাধিক আইটেম কেনা বেচা করা হয় এবং এক একটা আইটেম আরেকটা আইটেম থেকে ভিন্ন, অর্থাৎ ভিন্ন ভিন্ন আইটেম যদি বিক্রয় করা হয়, দ্য আইটেমস টু হুইচ দ্য অপশন রিলেটস মাস্ট বি স্পেসিফাইড, তাহলে সুনির্দিষ্ট কোন আইটেমের ক্ষেত্রে অপশন প্রযোজ্য সেটা উল্লেখ করতে হবে। অর্থাৎ একাধিক পণ্য যদি বিক্রয় করা হয় তাহলে অপশনের অধিকার দেয়া হলে কোন পণ্যের ক্ষেত্রে নাকি সবগুলোর ক্ষেত্রে এটা উল্লেখ করতে হবে। ইফ দে আর ফাঞ্জিবল, যদি পণ্যগুলো সাদৃশ্যপূর্ণ হয়, যে মার্কেটে এই জাতীয় পণ্য পাওয়া যায়, সাচ অ্যাজ হোয়াইট রাইস, গম বা চাল, দ্য পার্সেন্টেজ টু হুইচ দ্য অপশন রিলেটস মাস্ট বি স্পেসিফাইড, তাহলে সেই ক্ষেত্রে তো আইটেম ধরে ধরে বলা সম্ভব না, তাহলে পার্সেন্টেজ উল্লেখ করতে হবে, যে এইখানে যে পরিমাণ পণ্য আছে তার 10% ক্ষেত্রে অপশন, অথবা 100 মণ ধান আছে এর মধ্যে 10 মণ ধানের ক্ষেত্রে আমার অপশন থাকবে, এটা উল্লেখ করতে হবে। তারপরে 284, it is not permissible to use cooling off option as a ruse to synthesize the effect of a benefit enjoyed by the lender in exchange for a giving a loan. দেখেন এটা একটু বোঝার চেষ্টা করি। which can occur if the buyer pays for an item purchase under the option, use the item during the option period, and then returns it before the option period expires to receive his money back. আচ্ছা, এইখানে যে জিনিসটা বলছে তা একটু দেখি। এটা দেখেন, it is not permissible to use cooling off option as a ruse to synthesize the effect of a benefit enjoyed by the lender in exchange for a giving a loan. আচ্ছা, কুলিং অফ অপশনটাকে বেনিফিট পাওয়ার মাধ্যম হিসাবে, মূল কথা হচ্ছে সুবিধা ভোগের মাধ্যম হিসাবে ব্যবহার করা যাবে না। ইট ইজ নট পারমিসিবল টু ইউজ কুলিং অফ অপশন আর এ ইউজ টু সিনথেসাইজ দ্য ইফেক্ট অফ এ বেনিফিট, সুবিধা ভোগের মাধ্যম হিসাবে যেটা ভোগ করে কে? বাই দ্য লেন্ডার, ঋণদাতা, ইন এক্সচেঞ্জ ফর এ গিভিং এ লোন, ঋণ প্রদান করে ঋণদাতা যে সুবিধা ভোগ করে, ওই ধরনের উদ্দেশ্যে এই কুলিং অফ অপশনকে সুবিধাভোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা যাবে না। এটা কিভাবে হতে পারে? which can offer if the buyer pays for an item purchased under
অপশন, যে এইটা হতে পারে যে ক্রেতা ওই ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করলো। আর কি করলো? ইউজেস দ্য আইটেম ডিউরিং দ্য অপশন পিরিয়ড। এই অপশন যে 3 দিন বা 10 দিনের অপশন নিয়েছিল, এই 10 দিন পর্যন্ত সে পণ্যটা ব্যবহার করবে। দেন রিটার্ন ইট বিফোর দ্য অপশন পিরিয়ড এক্সপায়ার টু রিসিভ হিজ মানি ব্যাক। অপশনের যে মেয়াদটা ছিল, মেয়াদ শেষ হওয়ার আগেই সে পণ্যটা ফেরত দিয়ে টাকাটা নিয়ে নিল। ঠিক আছে, পণ্যটা চুক্তি করার সময় টাকা দিছে। ওই যে আপনারা একটু আগে আমরা দেখছিলাম না, যে পণ্যের ডেলিভারি দেওয়া যায় আর পেমেন্ট দিয়ে দেওয়া যায় অপশন থাকা অবস্থায়, বাট এটা জানাবে 3 দিন বা 10 দিনের মধ্যে। চুক্তি বহাল করলে তো ওকে, না করলে যার যার মতো একজন মাল ফেরত দেবে আর একজন টাকা ফেরত দেবে। তো এইটা সুবিধাভোগের মাধ্যম হিসেবে কুলিং অপশনকে ব্যবহার করা যাবে না। এইভাবে যে ক্রেতা পণ্যের মূল্য দিয়ে দিল বিক্রেতাকে, দিয়ে দেওয়ার পরে 10 দিনের সুযোগ নিয়েছিল, নবম দিনে গিয়ে বললো যে ভাই এই 9 দিন আচ্ছা মতো ওই জিনিসটা ব্যবহার করছে। অথবা গরু নিয়েছিল, গরু দিয়ে হাল চাষ করছে, করে দশম দিনে গিয়ে সে গরুটা ফেরত দিয়ে দিল আর ভাই আমাকে টাকা দিয়ে দাও। এই 10 দিনের উদ্দেশ্য ছিল মূলত তার বেনিফিট নেওয়া। এই ধরনের মাধ্যম হিসাবে, হিলা হিসাবে এটাকে ব্যবহার করা যাবে না। তারপরে 285, it is not permissible to use cooling off option to avoid price fluctuation during the option period। আচ্ছা দেখেন, যে কুলিং অফ অপশনকে প্রয়োগ করা বৈধ না কোথায়? টু অ্যাভয়েড প্রাইস ফ্লাকচুয়েশন, যে মূল্য ওঠানামা করে। মূল্য ওঠানামা করে, মনে করেন 10 দিনের জন্য সে অপশনটা নিল, এই দেখি আমি 10 দিনের মধ্যে পণ্যের দাম কি পরিমাণ ওঠানামা করে, এই ধরনের একটা সুবিধা নেয়ার জন্য মূলত কুলিং অফ অপশন নিয়েছে। তো এই ধরনের উদ্দেশ্যেও কুলিং অফ অপশন প্রয়োগ করা বৈধ না। ঠিক আছে, প্রাইস ফ্লাকচুয়েশনকে অ্যাভয়েড করার জন্য, বাঁচার জন্য কুলিং অফ অপশনকে ব্যবহার করা বৈধ না। অনুরূপ ভাবে সুবিধাভোগের মাধ্যম হিসাবেও কুলিং অফ অপশন ব্যবহার করা যাবে না। 3 নাম্বার, অপশন টু রিভোক ডিউ টু নন পেমেন্ট। এটা হচ্ছে খেয়ার আর নাকদি। খেয়ার আর নাকদ, নগদ, নগদ বলে না, পেমেন্ট। পেমেন্ট না দেওয়ার কারণে যেই অপশনটা প্রয়োগ করা হয় এটাকে খেয়ার আর নাকদ, অপশন টু রিভোক ডিউ টু নন পেমেন্ট। 3.1, definition of option to revoke for non-payment. Option to revoke due to non-payment are options। তাহলে অপশন টু রিভোক ডিউ টু নন পেমেন্ট বলা হয় এমন একটা অপশনকে স্টিপুলেটেড বাই দ্য সেলার অর বায়ার, যেটা ক্রেতা অথবা বিক্রেতা যে কেউ শর্ত করতে পারে, টু এনাবল দেম, তাকে এই অধিকার দেবে, টু রিভোক দ্য কন্ট্রাক্ট, তিনি চুক্তি বাতিল করতে পারবেন, ইফ দ্য আদার পার্টি ফেইলস টু মেক পেমেন্ট অফ প্রাইস, অন্য পক্ষ যদি পেমেন্ট দিতে ব্যর্থ হয়, আর রেন্ট অফ দ্য ডিউ ডেট, অথবা যদি বিল্ডিং এর ভাড়া সময় মতো দিতে না পারে, ভাড়া চুক্তি বাতিল হবে। such option are not valid unless they are expressly stipulated। পরিষ্কার ভাবে যদি একেবারে সরাসরি চুক্তিতে উল্লেখ না করা হয়, তাহলে এই ধরনের অধিকার কেউ পাবে না। এই অধিকার পাওয়ার জন্য চুক্তিতে উল্লেখ করতে হবে। তারপরে 3.2, স্কোপ অফ অপশন টু রিভোক ফর নন পেমেন্ট। নন পেমেন্টের কারণে চুক্তি বাতিল করার অধিকার কখন তৈরি হয়? অপশন টু রিভোক ফর নন পেমেন্ট আর পারমিজিবল, এটা বৈধ ইন কন্ট্রাক্ট এমন চুক্তির ক্ষেত্রে দ্যাট ডু নট রিকোয়ার স্পট পেমেন্ট অ্যাট দ্য টাইম অফ কন্ট্রাক্ট। চুক্তির সময় স্পট পেমেন্টের শর্ত না থাকলে সেখানে করা যাবে। অথবা দে আর নট পারমিজিবল ইন সালাম কারেন্সি এক্সচেঞ্জ কন্ট্রাক্ট। মূল কথা হচ্ছে অপশন টু রিভোক ফর নন পেমেন্ট, এই অপশনটা বাই সালাম এবং কারেন্সি এক্সচেঞ্জ ক্ষেত্রে বৈধ কি না, বৈধ না। মানে নগদ যদি না দাও চুক্তি বাতিল। ঠিক আছে, এখন এইটা সালামের ক্ষেত্রে তো অ্যাডভান্স দিয়েই দিতে হয়, এক্সচেঞ্জের ক্ষেত্রে স্পট করতে হয়। এখন অপশন মানেই কি কিছুটা ডেফার থাকবে। তো এইটা ওই আগেরটাও যেরকম সালাম
কারেন্সির ক্ষেত্রে বৈধ না, এই ক্ষেত্রেও এটাও সালাম এবং কারেন্সির ক্ষেত্রে। মূল কথা হচ্ছে অপশন মনে রাখবেন সবসময়, সালাম, কারেন্সি, তারপর গোল্ড সিলভার, এইগুলোর ক্ষেত্রে বৈধ না। 3.3 প্রি রিকুইজিট রেজাল্ট সামারি, মানে এই চুক্তির ফলাফলটা কি? দ্য সেলার ইজ ইন্টাইটেল টু রিভোক দ্য কন্ট্রাক্ট ইফ দ্য বায়ার ডাজ নট পে দ্য প্রাইস উইদিন দ্য স্পেসিফাইড পিরিয়ড। একটা সময় নিচে 3 দিনের মধ্যে পেমেন্ট দিব, এর মধ্যে যদি পেমেন্ট দিতে না পারে চুক্তি বাতিল হয়ে যাবে। ঠিক আছে, এই অধিকারটা কার? বিক্রেতার। বিক্রেতা এই চুক্তি বাতিল করতে পারে যদি ক্রেতা সুনির্দিষ্ট সময়ে পেমেন্ট দিতে না পারে। 3.4 অপশন টু রিভোক, তারপরে হচ্ছে ফর নন পেমেন্ট। এইটা কি ট্রান্সফার হতে পারে? মনে করেন আমার সাথে আপনার চুক্তি হলো, আল্লাহ না করুক আমি মারা গেলাম, তাহলে আমার সন্তানকে এই অধিকারটা পাবে, ওই নন পেমেন্টের যে অধিকারটা মনে করেন আমি বিক্রেতা হিসেবে করেছি। তো এই ক্ষেত্রে বলেছে অপশন টু রিভোক ডিউ টু নন পেমেন্ট ল্যাপস আপন দ্য ডেট অফ দ্য ওনার অফ দ্য অপশন ওয়েদার ইট ইজ দ্য সেলার বায়ার। ক্রেতা বিক্রেতার যেই অপশনটা নিক না কেন, তাদের কেউ একজন মারা গেলে এই চুক্তিও বাতিল। এটা উত্তরাধিকার সূত্রে অন্যদের মধ্যে যাবে না। এরপরে আসলাম আমরা ইদার আর অপশন। 3টা অপশনের কথা বলছিলাম। নাম্বার 1 ছিল কি? কুলিং অফ অপশন, খেয়ারে শর্ট। 2 নাম্বার হচ্ছে অপশন টু রিভোক দ্য কন্ট্রাক্ট ডিউ টু নন পেমেন্ট, পেমেন্ট না দেওয়ার কারণে চুক্তি বাতিল, এটাকে খেয়ার আর নকদ বলে। আর 3 নাম্বার হচ্ছে ইদার অর অপশন, এইটা না ওইটা, কোনটা নেবো আমি জানাবো, 3 দিন পরে সিদ্ধান্ত নিয়ে জানাবো। এটাকে বলে খেয়ার আর তাইন। তাইন মানে হচ্ছে নির্দিষ্ট করা। ডেফিনিশন 41411 either or option entitle the buyer to conclude the contract to purchase one or more item out of several item specified by the contract during a specified stipulated period of time। সুনির্দিষ্ট সময়ের মধ্যে, সুনির্দিষ্ট কি বলে, ভেঙে ভেঙে বলে তাহলে বুঝতে শব্দ সুবিধা হবে। ইদার অর অপশন ইন্টাইটেল দ্য বায়ার, এই যে ইদার অর অপশনটা ক্রেতাকে অধিকারী করে, অধিকার দেয় টু কনক্লুড দ্য কন্ট্রাক্ট, চুক্তি সম্পাদন করতে। কিসের চুক্তি? টু পারচেজ অন অর মোর আইটেম, এক অথবা একাধিক আইটেম কিনতে। কোথা থেকে? আউট অফ সেভারাল আইটেম, বিভিন্ন ধরনের আইটেমের ভিতর থেকে একটা অথবা একাধিক কিনবে। সেটা কি? স্পেসিফাইড বাই দ্য কন্ট্রাক্ট ডিউরিং এ স্টিপুলেটেড পিরিয়ড অফ টাইম, সুনির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তিতে উল্লেখিত বিভিন্ন রকমের পণ্য থেকে এক বা একাধিক পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতা কর্তৃক যেই অপশনটার অধিকারী হয়, যে কোনটা সে নেবে, এটাকেই ইদার আর অপশন। এই অপশনটা কে পায়? ক্রেতা। এই অপশনটা কে পায়? ক্রেতা। আর অপশন টু রিভোক ডিউ টু নন পেমেন্ট, এটা কে পায়? বিক্রেতা। সাধারণত 412 it is not required for the item being sold to be fungible। আচ্ছা, যেই পণ্যটা বিক্রয় করা হয়েছে এই পণ্যটা ফাঞ্জিবল হতে হবে, নট নেসেসারি, মানে মার্কেটেবল, মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায়, এইটা জরুরি না। ঠিক আছে, নট রিকোয়ার্ড, এটা জরুরি না। অর ফর দেয়ার প্রাইস টু বি ইকুয়াল, এবং ওই আইটেম গুলোর পণ্য, মানে যেই পণ্যগুলো বিক্রয় করা হচ্ছে সবগুলো সেম পণ্য হতে হবে, এটা জরুরি না। আবার সবগুলোর দাম সমান হতে হবে, এটাও জরুরি না। ইফ দেয়ার প্রাইস আর ডিফারেন্ট, ওই পণ্যগুলোর পণ্য মূল্য যদি ভিন্ন ভিন্ন হয়, দ্য প্রাইস অফ ইচ আইটেম মাস্ট বি স্পেসিফাইড, তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা পণ্যের আইটেম আলাদা আলাদা করে উল্লেখ করতে হবে। কারণ একটা ছোট হতে পারে, একটা বড় হতে পারে, একটার দাম বেশি হতে পারে, একটা কম হতে পারে, এজন্য প্রত্যেকটা আলাদা আলাদা করে মূল্য উল্লেখ করতে হবে। 413 দ্য এগ্রিড অপশন পিরিয়ড মাস্ট বি স্পেসিফাইড, অপশন কয়দিনের জন্য দেয়া হচ্ছে এটা উল্লেখ করতে হবে। দেয়ার ইজ নো মিনিমাম ম্যাক্সিমাম টাইম লিমিট, এটার জন্য মিনিমাম ম্যাক্সিমাম কোনো টাইম লিমিট নাই। 3 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত নিতে পারে। তবে কাস্টমারি প্র্যাকটিসকে বিবেচনায় রাখতে হবে। প্রি রিকুইজিটস, তাহলে এটার রেজাল্টটা কি? পুলিং অফ অপশনের কি বলে, ইদার অর অপশনের রেজাল্টটা কি, ফলাফল। এই ধরনের অপশনের মাধ্যমে কি ফলাফল দাঁড়ায়? 421 either or option make ownership attached to one or more of several item। either or অপশনের মাধ্যমে ওনারশিপ তৈরি হয় এক অথবা একাধিক পণ্যের
উপরে যেই পণ্যগুলো টু হুইচ হি দা অপশন রিলেটস, যেই পণ্যগুলোর সাথে অপশনের সম্পর্ক করা হয়েছে, যেই পণ্যের ক্ষেত্রে অপশন যে এটা এই পণ্যগুলো আছে এখান থেকে কোনটা কোনটা নেব আমি জানাবো, বাট নট টু এনি আইটেম অর আইটেমস ইন পার্টিকুলার। সুনির্দিষ্ট কোনো পণ্যের সাথে এটা হয় না, বরং 3-4টা পণ্য থাকে, এর মধ্যে কোনটা আমি নেব আমি এখন সিদ্ধান্ত নিতে পারছি না, আমি পরে জানাচ্ছি। ইফ দ্য বায়ার টেক্স ডেলিভারি অফ অল অফ দেম, মনে করেন যে পণ্যগুলার কেনার কথা, মনে করেন 4-5টা আইটেম আছে, এখান থেকে একটা নেবে, কোনটা নেবে সেটা পরে জানাবে, বাট পণ্যগুলো সব আগেই ডেলিভারি নিয়ে নিচ্ছে। ইফ দ্য বায়ার টেক্স ডেলিভারি অফ অল অফ দেম, সবগুলো ডেলিভারি নিয়ে নিছে, হি ইজ লায়াবল টু পে ফর অন অফ দেম, তাহলে সেই ক্ষেত্রে ওইগুলোর মধ্যে থেকে তার একটা নেওয়ার কথা, একটার পেমেন্ট সে দিতে বাধ্য, অ্যান্ড হোল্ডস দ্য রিমেইন আইটেম অন ট্রাস্ট, আর বাকি পণ্যগুলো তার কাছে আমানত স্বরূপ থাকবে। 3 দিন পরে একটা নির্ধারণ করে বাকিগুলো ফেরত দিয়ে দিবে। আমানত স্বরূপ মানে কি, এই টাইমের মধ্যে তার ত্রুটি ছাড়া যদি নষ্ট হয় তাহলে সে লায়াবল হবে না, এর অর্থ হচ্ছে আমানত। এরপরে আসি আমরা 2 নাম্বার, ইফ অন অফ দেম ইজ ডিস্ট্রয়েড, যদি ওই পণ্য যেগুলা সে ডেলিভারি নিয়েছে এর মধ্যে থেকে কোনো একটা পণ্য নষ্ট হয়ে গেছে, অর ড্যামেজড, ধ্বংস হয়ে গেছে, অথবা ক্ষতি, ড্যামেজ মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, ইন হিজ পজিশন, তার কাছে থাকা অবস্থায়, হি মাস্ট পারচেজ ইট ফর ইটস প্রাইস, তাহলে যেটা ধ্বংস হয়েছে সেটাই তাকে কিনতে হবে, কারণ সে তো বলছিল একটা কিনবে, যেটা নষ্ট, যেহেতু একটাই তার কাছে নষ্ট হয়েছে অতএব ওইটারই প্রাইস তাকে দিতে হবে। ইফ অল আইটেম আর ডিস্ট্রয়েড, আর যদি সবগুলো ধ্বংস হয়ে যায়, and their prices are different, আবার মূল্য সবগুলোর আলাদা আলাদা কম বেশি, the buyer is liable to pay the average price of the item for the number of items purchased, তাহলে সে যে পণ্যগুলো কিনেছে সেইগুলোর অ্যাভারেজ মূল্য, যেহেতু ভিন্ন ভিন্ন মূল্য, তাহলে সেই ক্ষেত্রে পণ্যগুলোর অ্যাভারেজ মূল্য, ক্রয়কৃত পণ্যের অ্যাভারেজ মূল্য পরিশোধ করবে। যেমন এক্সাম্পল দিচ্ছে দেখেন, for example, if there are 3 items and he purchased one of them, যদি 3টা পণ্য সে ডেলিভারি নিছে কিন্তু কিনছে তার মধ্যে থেকে একটা, with an option to choose which one, যে এর মধ্যে থেকে কোনটা নেবে এটা সে বাছাই করে পরে জানাবে, he is liable to pay 1/3 of the price of each item, তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকটা আইটেমের 1/3, রেশিও আকারে 1/3 করে, প্রত্যেকটা 3টা আইটেমের যদি 1/3 দেয় তার মানে একটা পণ্যের মূল্য তাকে পরিশোধ করতে হচ্ছে, কিন্তু যেহেতু প্রত্যেকটা আইটেমের মূল্য ভিন্ন ভিন্ন, এই কারণে প্রত্যেকটা আইটেমের 1/3 দিলে একটা আইটেমের মূল্য হয়ে যায় অন অ্যাভারেজ। ঠিক আছে, এই কথাটা বুঝে আসছে সবার? স্যার আরেকবার একটু বলেন। আচ্ছা, আবার টেক্সটটা দেখেন, টেক্সটটা দেখলেই বুঝে আসবে। ইফ অল আইটেম, মাঝামাঝিতে দেখেন, ইফ অল আইটেম আর ডিস্ট্রয়েড অ্যান্ড দেয়ার প্রাইস আর, সে মনে করেন 3টা পণ্য নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এখান থেকে একটা পণ্য তার কেনার কথা, এই একটা পণ্য তার কাছে 3টা আইটেমের মধ্যে একটা পণ্য নষ্ট হয়ে গেছে, তাহলে যেই পণ্যটা নষ্ট হয়েছে ওই পণ্যের মূল্য পরিশোধ করতে সে বাধ্য। আর যদি তার কাছে 3টা পণ্য থাকা অবস্থায় 3টাই নষ্ট হয়ে গেছে, বাট 3টার দাম ভিন্ন ভিন্ন, কিন্তু তার তো কেনার কথা ছিল একটা, এবং আমরা জানি যে এই ধরনের ক্ষেত্রে একাধিক পণ্য যদি তার পজিশনে থাকে, তার কেনার কথা একটা, তাহলে একটা থাকবে তার হচ্ছে কাছে ওনারশিপে, আর বাকি পণ্যগুলো তার কাছে থাকবে কি হিসাবে, আমানত হিসাবে। একটু আগে গেল না যেটা, তা আমানত নষ্ট হইলে নেগলিজেন্স না থাকলে জরিমানা দিতে হয় না। এখন ঘটনা আপনার দেখেন, 3টা আইটেম তার কাছে ছিল, একটা তার কেনার কথা, বাট ধ্বংস হয়ে গেছে 3টাই, তাহলে জরিমানা তো দিতে হবে তাকে একটা, কোনটার দিবে, প্রত্যেকটার দাম তো ভিন্ন ভিন্ন, একটা নষ্ট হইলে তো ওইটার দামই সে দিল, কিন্তু সবগুলোই যেহেতু ধ্বংস হয়ে গেছে, একটার জন্য সে লায়বল, বাকি 2টা তার কাছে আমানত স্বরূপ, বাকি 2টার পেমেন্ট তো তার দেওয়ার কথা না, যেহেতু আমানত হিসাবে তার কাছে আছে। আবার প্রত্যেকটার দাম যেহেতু ভিন্ন ভিন্ন, তাহলে কোনটার দাম সে দেবে সে তো নির্দিষ্ট করতে পারে নাই, তার আগেই নষ্ট হয়ে গেছে। এই ক্ষেত্রে বলা হয়েছে অ্যাভারেজ মূল্য পরিশোধ করবে, প্রত্যেকটার 1/3 পেমেন্ট দেবে,
তাহলে প্রত্যেকটার 1/3 পেমেন্ট দিলে একটার পেমেন্ট হচ্ছে। এবার ক্লিয়ার? জি স্যার। ওকে। 422, if the item to which the either or option relates are destroyed by an act of the seller after the buyer has taken delivery, the buyer is not liable. মনে করেন পণ্য ক্রেতার কাছে আছে, বিক্রেতার কাছ থেকে ডেলিভারি নিছে, নেয়ার পরে ক্রেতার ত্রুটির কারণেই পণ্যটা নষ্ট হয়ে গেছে, তাহলে দা বায়ার ইজ নট লায়েবল। মনে করেন একটা গরু কিনছে, গরু কিনা ছাগল ছাগল নিয়ে ক্রেতা তার বাড়িতে নিয়ে গেছে, বিক্রেতার কোনো কারণে মেজাজ গরম হয়েছে, গিয়ে ক্রেতার বাড়িতে গিয়ে চুপ করে গিয়া ছাগলের দড়ি ছেড়ে দিছে, এরপর ছাগলটা গেছে হারিয়ে, তাহলে এটার দায়িত্ব ক্রেতার না, এটা যাবে হচ্ছে বিক্রেতার। ঠিক আছে? ইফ দ্য আইটেম টু হুইচ দ্য ইদার অর অপশন রিলেট আর ডিস্ট্রয়েড বাই অ্যান অ্যাক্ট অফ দ্য সেলার, বিক্রেতার কর্মের কারণে যদি পণ্যটা ডিস্ট্রয় হয়ে যায়, কখন? আফটার দ্য বায়ার হ্যাজ টেকেন ডেলিভারি, ক্রেতা এটা ডেলিভারি নিছে তারপরে, দ্য বায়ার ইজ নট লায়েবল, এই ক্ষেত্রে বায়ার লায়েবল হবে না। 423, if the option period expire without the buyer choosing which item or items he wishes to confirm, কোন পণ্যটা সে নেবে ক্রেতা এটা ডিসাইড করতে পারে না, তার আগেই তার যে 3 দিন মেয়াদ ছিল শেষ হয়ে গেছে, তাহলে হি ইজ লিগালি অব্লিগেটেড টু ডু সো, তাহলে সে ওই মালটা কিনতে সে বাধ্য, আনলেস দ্য সেলার চুজেস টু রিভোক দ্য কন্ট্রাক্ট, বিক্রেতা যদি ইচ্ছা করে চুক্তি বাতিল না করে, ক্রেতা এই চুক্তি বহাল রাখতে বাধ্য। আবার বলছি যে সময় নিয়েছে, বাট সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার আগেই মেয়াদ শেষ হয়ে গেছে, বিক্রেতা কনসিডার না করলে ক্রেতা ওই পণ্য কিনতে বাধ্য। এরপরে 424, if the buyer treats one of the items in which he has an option as though he owes them, যদি ক্রেতা যেই জিনিসটার ক্ষেত্রে অপশন নিয়েছিল তার মধ্যে কোনো ধরনের লেনদেন করে ফেলে, if the buyer treats one of the item in which he has an option as though he owes them, মনে করেন 3-4টা আইটেম তার কাছে আছে, এই ক্ষেত্রে তার অপশন নিয়ে আছে, এর মধ্যে থেকে কোনো একটা আইটেম নিয়ে সে লেনদেন করে ফেলছে, একটা ছাগল আছে, একটা গরু আছে, একটা মনে করেন মহিষ আছে, তো 3টার মধ্যে কোনটা নিবে এখনো জানাইতে সিদ্ধান্ত নিতে পারে নাই, এর মধ্যে ছাগলটা জবাই করে খেয়ে ফেলছে অথবা বিক্রি করে ফেলছে, তাহলে এই ক্ষেত্রে তার অপশনটা এক্সপায়ার করে ফেলবে এবং ওই পণ্যটা সে কিনতে বাধ্য। সরি, কি বলছিলাম? ইফ দা বায়ার ট্রিটস, ও লেনদেন করে ফেলে, তাহলে এই ক্ষেত্রে হিজ কন্ডাক্ট, তার এই কাজটা ইজ ডিম টু বি কনফার্মেশন অফ দা কন্ট্রাক্ট ফর দোজ আইটেম, তাহলে ওই পণ্যই সে কিনতে চায়, এই জিনিসটার ব্যাপারে কনফার্মেশন হয়ে যাবে এবং ওইটার ক্ষেত্রেই বাইন্ডিং হয়ে যাবে, এটার পেমেন্ট সে দিতে বাধ্য। ট্রান্সফার, either or option transfer to heirs of the owner of the option, দেখেন আগেরটা ছিল কি অপশন টু রিভোক, ট্রান্সফার হয় না, অপশন টু রিভোক ডিউ টু নন পেমেন্ট ট্রান্সফার হয় না, কিন্তু ইদার অর অপশন ট্রান্সফার হয়, তাদের উত্তরাধিকারীদের ভিতরে যেই নিক না কেন, হিজ ডেথ, আপন হিজ ডেথ, তার মৃত্যুর সময় বা মৃত্যুর মাধ্যমে, হু ইজ ইন হুইচ কেস এনজয় অল দ্য রাইট অফ দ্য অরিজিনাল ওনার অফ দ্য অপশন, অরিজিনাল অপশনের যে ওনার ছিল তিনি যে অধিকারগুলো ভোগ করতেন, তার উত্তরাধিকারীরা সে মারা গেলে ইদার আর অপশনের অধিকারী হবে। ঠিক আছে? এরপরে জেনারেল রুলস রিলেটিং টু অপশন টু রিকনসিডার, এই দুইটাও ছোট হলেও গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো। আচ্ছা, সাধারণ নীতিমালা, অপশন টু রিকনসিডারের সাধারণ নীতিমালা। 5.1, ইট ইজ নট পারমিসিবল টু সেল অর ট্রান্সফার অপশন টু রিকনসিডার, অপশন টু রিকনসিডার বিক্রয় করা যায় কিনা, ট্রান্সফার করা যায় কিনা, যায় না। তারপরে 5.2, ইট ইজ পারমিসিবল টু হ্যাভ 2 or more অপশন টু রিকনসিডার ইন অন কন্ট্রাক্ট, অপশন টু রিকনসিডারের 3টা পাইলাম না আমরা এখানে, একটা কুলিং অফ, একটা অপশন টু রিভোক আর ইদার অর অপশন।
একই চুক্তির মধ্যে এই একাধিক চুক্তি আনা যাবে। একই সাথে খেয়ারে শক্ত শক্ত থাকতে পারে, শর্ত থাকতে পারে। একই চুক্তির মধ্যে খেয়ারে তাইন কোনটা আমি নেব সেটা জানাবো, সেই সাথে ইদারার অপশনও থাকতে পারে। একাধিক আইটেম থাকলে কোনটা নেব আমি জানাচ্ছি। তো একই চুক্তির মধ্যে একাধিক চুক্তি উল্লেখ করা, একাধিক অপশন চুক্তিতে উল্লেখ করা বৈধ, জায়েজ আছে। দ্যাটস অল। আছেন সবাই? জি স্যার। জি স্যার আমরা আছি, জি স্যার আছি, আমরা আছি। আচ্ছা, একটা ছোট্ট ঘোষণা হচ্ছে, আমার মনে হয় আর একটা ক্লাস আছে আপনাদের সাথে, ওটা আমি নেব ইনশাল্লাহ। আর এর পাশাপাশি আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি ব্যক্তিগতভাবে একটা ইনোভেশন একাডেমি নামে নতুন একটা ব্যাচ চালাচ্ছি। 140 জনের মতো পার্টিসিপেন্ট গুগল ফর্ম পূরণ করেছে, বাট ক্লাস করে 40-50 জনের মতো। আমরা একটা এক্সাম নেব আগামী শনিবারের দিন, এখনো ঘোষণা দেইনি। আউফি যেই আদলে কোশ্চেন করেছিল ডিসেম্বরে, ওই আদলে অ্যানালাইটিক্যাল কোশ্চেন করে আমরা পরীক্ষা নেব ইনশাআল্লাহ আগামী শনিবারে। ওই গ্রুপের বেশ কয়েকজন এখানেও ক্লাস করছেন দেখতে পাচ্ছি। তো আমি হয়তো কালকে ক্লাস আছে, কালকে ক্লাসে ঘোষণা দেব। আপনারা যদি মনে করেন এখানে তো ব্যাচ শেষ হয়ে গেছে, প্রায় 1-2টা ক্লাস হয়তো আছে,